তারা সংশোধিত ওয়াকফ আইনকে কার্যকর হতে দেবে না। কার্যত এই অবস্থানের উদ্দেশ্য ছিল একটাই, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা, ধর্মান্ধ কিছু মানুষ, কিছু লুটেরাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে আমরা তোমাদের সঙ্গে আছি। কিন্তু বিষয়টি ছিল যে ওয়াকফ প্রপার্টি অনাথ বাচ্চাদের জন্য, অসহায় মহিলাদের জন্য, স্বামী পরিত্যক্তা মহিলাদের জন্য, কিংবা মুসলিম সমাজের প্রান্তিক মানুষের জন্য কাজে লাগানোর কথা, কার্যত সেই প্রপার্টি লুট হচ্ছিল কিছু রাজনৈতিক দলের সহযোগিতায়। একটা সময় ছিল যখন আমরা স্লোগান দিতাম, মানে আমরা যারা বিরোধী অবস্থানে ছিলাম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম এর দিকে তাকিয়ে যে ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর সিপিআইএম এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে তারা যেভাবে প্রকাশ্যে থানার উল্টো দিকে হাইকোর্টের নোটিশ যেখানে ঝোলানো আছে, মোতোয়ালির নাম লাগানো আছে, আজকে সেখানে সুদৃশ্য বহুতল অট্টালিকা শোভা পাচ্ছে। সম্পূর্ণভাবে প্রশাসন এবং দল মিলে জমি হাঙরদের কাছে এই ওয়াকফ প্রপার্টিকে তুলে দিয়েছে। কিন্তু আজকে সরকার দেখা যাচ্ছে সেই ওয়াকফকে মেনে নিল। তাহলে কেন সেদিন বিরোধিতা? কেন মুর্শিদাবাদে হিন্দুদের বাড়িতে আগুন? কেন বিভিন্ন হিন্দুদের দোকানপত্র লুট? কেন সরকারি সম্পত্তির ক্ষতি? এর দায়ভার কে নেবে, কারা নেবে? মুখ্যমন্ত্রী একবার ঘোষণা করেছিলেন যে যদি কোনো সরকারি সম্পত্তিকে ধ্বংস করা হয় তাহলে তার টাকার যে ধ্বংস করেছে বা যে আগুন লাগিয়েছে তার থেকে উসুল করা হবে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করা হবে। তাহলে এই দায়িত্ব এর জন্য কাকে গ্রেপ্তার করা হবে? যাদের প্ররোচনার কারণে পশ্চিমবঙ্গে আগুন লাগলো, যাদের প্ররোচনার কারণে এখনো মুর্শিদাবাদের বহু পরিবার বাড়ি ফিরতে পারেনি আতঙ্কে, যাদের কারণে পার্শ্ববর্তী রাজ্য বিহারে থেকে আসা প্রায় 5 পুরুষ এখানে বসবাস করছেন, তারা সম্পূর্ণ এই রাজ্যকে ছেড়ে দিয়ে ভিন রাজ্যে চলে গেল। তার জন্য দায়ী কে? আজকে তৃণমূল কংগ্রেসের এবং তথাকথিত তৃণমূল সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে জবাব দিতে হবে। ঠিক একইভাবে বলেছিলেন পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না। পশ্চিমবঙ্গে এসআইআর হতে যারা দেবেন না বলেছিলেন, তারা কার্যত এখন কি করছেন? কার্যত এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই বিএলওদের কার্যত তারা হাইজ্যাক করেছেন। সমস্ত জায়গায় পুলিশের সহযোগিতায়, সাইবার সেলের সহযোগিতায় একদিকে পুলিশকে দিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে সিএর নাম রেজিস্ট্রারের ক্ষেত্রে, আর অন্যদিকে পার্টি অফিসে বসিয়ে, পঞ্চায়েত অফিসে বসিয়ে বিএলওদের ভুল তথ্য, মিথ্যা তথ্যকে আপলোড করিয়ে দেওয়া হচ্ছে। বাবার বয়স 72, ছেলের বয়স যদি অঙ্ক কষে দেখা যায় ছেলের বয়স হচ্ছে 75। এই দৃষ্টান্ত আসছে সামনে। এক ব্যক্তি অতীতের রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে 3 সন্তানের বাবা, এখন তিনি 13 সন্তানের বাবা হয়ে গেছে। বাবা ভাড়া পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, শ্বশুর ভাড়া পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, শ্বশুর থেকে বাবা হয়ে যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে যাত্রা দেখেছিলাম, বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে নির্বাচন কমিশনের পরিচালনায়, জানি না কার পরিচালনায়, যে শ্বশুর কেন বাবা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। বিভিন্ন হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ করে বিএলওদের কাছে তৃণমূল কংগ্রেস নির্দেশ পাঠাচ্ছে যে এখন পর্যন্ত যা আপলোড করে দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত ফর্ম জমা নিতে হবে, মৃত কোনো ব্যক্তির নামকেও বাইরে রাখা যাবে না, তাকেও আমরা ভোটার লিস্টে রেখে দেব। এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আমরা আগামী সপ্তাহে সমস্ত নথি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে, জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাব। 2 দিন আগে আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে কিছু তথ্য দিয়ে এসেছিলাম। যে অসুবিধাগুলোর সম্মুখীন হচ্ছে বিএলওরা, তারা একটা অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছে। একটা আতঙ্কের আবহে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে। কিন্তু তারপরেও যদি কেউ মনে করে থাকেন যে এভাবে
মৃত ভোটারদের নাম, অনুপ্রবেশকারীদের নাম, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যেখানে হয়েছে তাদের নাম ভোটার লিস্টে রেখে দিতে পারবেন, কিংবা ফাঁকা জমিতে যাদের নাম তুলে রেখেছেন তাদের নামকে সেখানে রেখে দিতে পারবেন। তারা ভুল করছে, নাম বাদ যাবে। রাজ্যের মানুষ সর্বত্র অত্যন্ত উৎসাহের সঙ্গে এসআইআর এর প্রক্রিয়ায় সামিল হয়েছে। রাজ্যবাসী এগিয়ে এসেছেন এই প্রক্রিয়াকে সফল করবার জন্য, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের কয়েকটি অবস্থানগত ভৌগোলিক কারণে একটা মৌলিক পার্থক্য থেকে গেছে। 2200 কিলোমিটারের বেশি আমাদের পোরাস বর্ডার, আর আমাদের রাজ্যে পরপর দুটো এমন সরকার এসেছে যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে। অতীতে এই নিয়েও বহুবার বিতর্ক হয়েছে। ফরওয়ার্ড ব্লকের একজন এমএলএ উলবেড়িয়া স্টেশনে মহারাষ্ট্র সরকার যাদের গ্রেপ্তার করেছিল বাংলাদেশি বলে তাদের পুলিশের হাত থেকে ছিনতাই করে নিয়ে যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে অনুপ্রবেশের বিষয়টি একটি মানবিক মুখ নিয়ে বিচার করে দেখার দরকার, কারণ সবল অর্থনীতির থেকে অপেক্ষাকৃত সবল অর্থনীতি থেকে দুর্বল অর্থনীতির দিকে একটা জনপ্রবাহ, মানুষের যাতায়াতের ব্যবস্থা থাকে, মানুষ সেখানে যায়। কিন্তু আজকে যেমন দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল খালি হয়ে গেছে। আর একটা নতুন নাটক তৈরি করা হয়েছে, মুষ্টিমেয় কিছু বাংলাদেশিকে নিয়ে গিয়ে বিভিন্ন বর্ডারে বসিয়ে রাখা হচ্ছে যে আমরা ওপারে যেতে চাই। এমন একটা পরিস্থিতি তৈরি করছে তৃণমূল কংগ্রেস, প্রশাসন, পুলিশ পরিকল্পিতভাবে, যে বোঝানো হচ্ছে সমস্ত বাংলাদেশিরা চলে যাচ্ছে, তারা বাংলাদেশে ফিরতে চায়। এটা ঠিকই কিছু বস্তি খালি হয়েছে, এটা ঠিকই কিছু মানুষ রাতারাতি জলের দরে অন্তত কিছু জমি বিক্রি করেছেন, ফ্ল্যাট বিক্রি করেছে, কিন্তু একই সঙ্গে যে সংখ্যা আজকে বর্ডারে বসে আছে, বাস্তবিক অবস্থায় পশ্চিমবঙ্গের মধ্যে যত অনুপ্রবেশকারী আছে আজকে তাদের ওপরে চিহ্নিত করবার যেটা দায়িত্ব রাজ্য সরকারের থাকে, রাজ্য এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে আজকে সেটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। এখন বিএলও কে বাধ্য করা হচ্ছে ফলস অ্যাপে ফলস ডেটা আজকে আপলোড করবার জন্য, এবং কার্যত পশ্চিমবঙ্গে চিফ সেক্রেটারি যে কথা দিয়েছিলেন, মুখ্য সচিব যে কথা দিয়েছিলেন বিএলওদের নিরাপত্তা রক্ষা করবার দায়িত্ব সরকারের, সে কথা তিনি রাখেননি, বরং তাদের সঙ্গে কার্যত প্রতারণা করেছেন। বহু ক্ষেত্রে আজকে যারা ডিও আছেন, ডিও তারা আত্মসমর্পণ করে ফেলেছে আজকে এই প্রশাসনের কাছে। তারা নিজেদের অসহায়তা আমাদের বারবার বলছেন যে এই অবস্থায় আমাদের কিছু করার নেই। বিএলওদের অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের প্রতিনিয়ত চাপ, এবং রাজ্য সরকার পরিকল্পিতভাবে আজকে বিএলওদের ওপর এই চাপ তৈরি করছেন। যদিও এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সাফল্য পাবেন না। আজকে যদি এসআইআর বন্ধ করে দেওয়া হয়, আজকে যদি ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া যায়, আজকে যদি জিএসটির দপ্তরে, ইনকাম ট্যাক্স দপ্তর থেকে সমস্ত নোটিশ দেওয়া বন্ধ করে দেওয়া হয়, তারপরেও 2026 সালে তৃণমূল কংগ্রেস হারবে। 2025 সালের ভোটার লিস্টেও যদি নির্বাচন করেন, যে নির্বাচনে আমার স্বর্গত বাবা মা আছেন যারা দুজনে ভোট দিতে এসেছিলেন একসঙ্গে ওপর থেকে বিধানসভায়, তারাও ওই ভোটার লিস্টে যদি থাকে, ওই ভোটার লিস্টে ভোট করালেও তৃণমূল কংগ্রেসকে এবার পশ্চিমবঙ্গের মানুষ হারিয়ে দেবে। তৃণমূলের বাঁচার কোনো জায়গা নেই। আজকে দিকে দিকে পশ্চিমবঙ্গের অশান্তি ছড়াচ্ছে, প্রকাশ্য দিবালোকে গুলি চালানো হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের এটা হবারই ছিল। এভাবেই সমস্ত সামাজিক ঘটনা ঘুরে ফিরে আছে। হাওড়ায় প্রথম বলি হয়েছিলেন তৃণমূলের হিংসার, মানে তৃণমূলকে খুন করেছে তপন দত্ত। একটা সিপিআইএম এর দুর্ভেদ্য দুর্গের মধ্যে যে সামান্যভাবে সিপিএম বিরোধীদের পতাকা তিনি এবং তার স্ত্রী প্রতিমা দত্ত তুলে রেখেছিলেন। তৃণমূল ক্ষমতায় আসবার পর একটি জমি বিক্রি হয়ে যাচ্ছে, দখলদারি হচ্ছে
তার বিরোধিতা করবার জন্য তাকে তার দলের লোকেরা খুন করলো, সাপ্লিমেন্টারি চার্জশিট বানিয়ে অভিযুক্তদের প্রকৃত অর্থে সেখান থেকে বাদ দিল। আবার সেই তপন দত্ত খুনের যে মূল অভিযুক্ত, চার্জশিটের নেম গতকাল, এখন পঞ্চায়েতের প্রধান হয়েছে বাবলু মণ্ডল না বাবু মণ্ডল, বাবু মণ্ডল, সে বাবু মণ্ডলের নাম আছে তপন দত্ত পালে। তার স্ত্রীর অভিযোগের অন্যতম তপন দত্তর খুনিদের মধ্যে হচ্ছে বাবু মণ্ডল। আজকে তার উপরও গুলি চালালো তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূলকে মারছে। একটা চূড়ান্ত অরাজক অবস্থা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। এই অবস্থার বাইরে আমাদের যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে। এই যে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে গিয়ে, তৃণমূলের পার্টি অফিসে জোর করে বিএলওকে তুলে নিয়ে গিয়ে, ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করানো হচ্ছে, তাহলে এর অর্থ কি থাকবে? এরপরে যখন রিভিউ হবে, এরপরে যখন এর চুলচের বিশ্লেষণ হবে, তখন এই নামগুলো বাদ যাবে এবং ওই মিথ্যা তথ্য পরিবেশ আপলোড করবার কারণে সরকারি চাকরি করা কোনো স্কুল টিচার যিনি বিএলও হয়েছে, সে তো সম্পূর্ণভাবে সাসপেনশনে চলে যাবে, 1 বছরের জেল হবে, তার চাকরি যাবে। অধিকাংশ জায়গায় আইনের একটা ছোট্ট নির্দেশিকাকে জারি করে তৃণমূল কংগ্রেস সমস্ত অস্থায়ী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা আজকে তাদের ঢুকিয়েছে। বিজেপি কারোর ভাত মারতে চায় না, কিন্তু যে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং অস্থায়ী কর্মীরা আজকে একাজ করছেন তৃণমূলের সহযোগিতায়, তারাও যেন ভুলে না যান আর কয়েকটি মাস পরে এই সরকার ক্ষমতায় থাকবে না। প্রত্যেকে চিহ্নিত আছেন এবং প্রত্যেকে অস্থায়ী আছেন। স্থায়িত্ব দেওয়ার দূরের কথা, অস্থায়ীকে আরো অস্থায়ী করে দেওয়ার ব্যবস্থা কিন্তু পরবর্তী সরকার করবে। একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ অংশগ্রহণ করেছেন, বিহারের মানুষ অংশগ্রহণ করেছেন, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আরো 11টি প্রদেশে আজকে এই প্রক্রিয়া চলেছে। সেখানে কোনো বিরোধিতা নেই, কিন্তু কার্যত পশ্চিমবঙ্গে যে বিরোধিতা যে পর্যায়ে নিয়ে গেছেন এবং যে ভাষায় আক্রমণ করছেন, এখানে আমাদের যিনি চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন, তিনি তো নিরাপত্তাহীনতায় ভুগছেন। মহিলাদের দিয়ে তাকে নিগৃহীত করা হলো। কারা সেদিন ঘেরাও এর মিছিলে গিয়েছিলেন? কজন সেখানে স্কুল শিক্ষক ছিলেন? কজন সরকারি কর্মচারী ছিলেন? আর কজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিল? আর তৃণমূল কংগ্রেসের ওই তথাকথিত ঝান্ডাবাহী লোক ছিল? সেটা সকলকে চিন্তা করতে হবে। অর্থাৎ আজকে যে যেখানে খুশি প্রতিকারের জন্য যেতে পারেন, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। আমরা আমাদের মতো করে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি। আমরা আমাদের মতো করে 13,25,000 নাম আমরা অনেক আগেই নির্বাচন কমিশনের কাছে দিয়ে এসেছি। আমরা আমাদের কর্মীরা এখনো ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি যেখানে আছে সেগুলোকে নিয়ে আসছে। আমাদের নতুন তালিকা তৈরি হচ্ছে। আবার সেই তালিকা আমরা আগামী সপ্তাহে দিল্লিতে ইসি অফিসে জমা দেব।